মাদির সোলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট, মুজাররদ মানে মুক্ত। সেটা কি মুক্ত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে বাপ নির্ণয়ের পদ্ধতি। আমাদের অনেক শিক্ষার্থী ভাইরা আছেন যারা ইলমুস সরফের এই অংশটুকু ফেল শিখার পর এই বাপ নির্ণয়ের পদ্ধতির বিষয়ে তারা অনেক আশঙ্কায় থাকেন যে কিভাবে একটা ফেলের বাপ নির্ণয় করবে। তো আসলে তেমন আহামরি এই বাপের বিষয়টা তেমন কঠিন না, এটা অনেক সহজ। খালি আমাদের শিখার যে পদ্ধতি বা পলিসিটা একটু ভিন্ন রকম হয়, আমাদের কাছে অনেকের কাছে কঠিন লাগে। আসলে এই বাপ নির্ণয়ের পদ্ধতিটা খুবই সহজ, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখতে হবে। প্রিয় ভাইরা, আমি ইনশাল্লাহ আপনাদের দুটি ধাপে এই বাপ নির্ণয়ের বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের ক্লাসটি হচ্ছে প্রথম ধাপ, খুব সংক্ষেপ হবে ইনশাল্লাহ, একটু ভালোভাবে বোর্ডে লক্ষ্য করেন। দেখেন, বিগত ক্লাসে এই যে একটি শব্দ নাসর, এই শব্দটি দিয়ে আমি আপনাদেরকে অনেক কিছুর উদাহরণ দিছিলাম, একটু ভালোভাবে লক্ষ্য করেন। এই নাসরা এটা কোন ক্যাটাগরির ফেল আপনাদের জানা আছে? যদি বিগত ক্লাসগুলো আপনারা ভালোভাবে করেন, নাসরা হচ্ছে মাদি মারুফ ক্যাটাগরির একটা ফেল, বা মাদি মারুফের বাসের একটা ফেল। দেখেন এখানে নাসরা এটা হচ্ছে মাদি, এটাকে আমরা একটা ইয়া যুক্ত করে বানালাম হচ্ছে মোদারে, ইয়ানসুরু। আবার এই মোদারের থেকেই আমরা বের করলাম হচ্ছে উনসুর। আবার এই মোদারের থেকে আমরা বের করলাম হচ্ছে লা তানসুর, লা তানসুর। অর্থাৎ এই মাদির ফেলটা থেকে আমরা বাকি ফেলের যে তিনটা প্রকার মোদারে, আমর এবং নাহির ফেলগুলো আমরা বের করলাম, ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের মেন কিন্তু হচ্ছে এই মাদির ফেলটা। অর্থাৎ এইটা যদি আগে গঠন না হইতো বা আগে যদি জন্ম না হইতো, তাহলে কিন্তু আমাদের বাকি ফেলগুলো হইতো না। তো এখানে আমাদের 1 2 3 মোট 3টা বর্ণ দেওয়া আছে, ঠিক আছে? আর আমি বিগত কোন এক ক্লাসে বলছিলাম যে আরবির সকল শব্দর মূল ভিত্তি বা 3টা অক্ষর হচ্ছে মূল অক্ষর। এর আগে পরে অন্য কোনো হরফ যুক্ত হয়ে হয়তো শব্দটা অনেক বড় হয়। যেমন দেখেন তবিলাতুন, তবিলাতুন অর্থ টেবিল। এখন এই যে শব্দটার ভিতরে দেখেন কয়টা বর্ণ, 1 2 3 4 5, 5টা। কিন্তু এখানে মূল অক্ষর হচ্ছে ত, ওয়াও, লাম। এইভাবে আরবির অনেক শব্দ এবং ফেল, সব শব্দ এবং ফেলের মূল অক্ষর কয়টা? হয় 3টা অথবা 4টা হবে, ঠিক আছে? হয় 3টা অথবা 4টা। এখন আপনারা প্রশ্ন করবেন যে তাহলে এই যে বাংলাদেশ, বাংলাদেশ এখানে তো অধিক, 3টা তো দূরের কথা, 4টার আরো বেশি শব্দ। যে সমস্ত শব্দ হচ্ছে আপনার অজমা, অর্থাৎ বাংলা শব্দটাকে আপনি আরবিতে উচ্চারণ করতেছে, ইংরেজি শব্দটাকে আপনি আরবিতে উচ্চারণ করতেছেন। যেমন বাংলাদেশ, এটা তো আপনার শব্দটা হচ্ছে বাংলা, সেটাকে আপনি আরবিতে উচ্চারণ করতেছেন, ঠিক আছে? এটা হচ্ছে মানে অজমা জাতীয় শব্দ, এগুলাতে আপনি এগুলা হিসাবে আসবে না, ঠিক আছে? বরং যে সমস্ত শব্দগুলো হচ্ছে আরবিতে গঠন করা, অর্থাৎ আরবরা যেগুলা ব্যবহার করেন তাদের মানে ওই ব্যাকরণগত ভাবে, ঠিক আছে, সেগুলো হচ্ছে সেগুলোর ভিতরে বর্ণ হয় 3টা অথবা 4টা হবে, ঠিক আছে? যাই হোক, এটা মাঝখান দিয়ে বাড়তি একটা কথা বললাম। তো বাপ বিষয়টা আপনাদেরকে বোঝানোর আগে আমি একটা জিনিস আগে ধরে দিই, ঠিক আছে? সেটা হচ্ছে দেখেন, মাদির ফেলটা মাদির ফেলটা ধরেই কিন্তু আমাদের বাকি 3টা ফেল গঠন হয়েছে, ঠিক আছে? বাপ জিনিসটা কি, সেটা হচ্ছে এখানে দেখেন এই যে নাসরা, এর মূল অক্ষর এখানে নুন সদ র 3টা। প্রথমটাকে আরবিতে বলা হয় ফা কালিমা, সেটা আমরা আগে থেকে জানি। মাঝখানটাকে বলা হয় হচ্ছে আইন কালিমা, তারপরটাকে বলা হচ্ছে লাম কালিমা। কিন্তু বাবের বিষয়টা হচ্ছে আইন কালিমার জায়গায় কখনো জবরের জায়গায় জের, পেশ ইত্যাদি হইতে পারে। যেমন দেখেন কারুমা, এখানে কিন্তু আইন কালিমা পেশ হয়েছে, ঠিক আছে? এবার মনে করেন সামিআ, এখানে আইন কালিমায় কিন্তু আমাদের জের হয়েছে। এটা হচ্ছে বাপ। বাপ জিনিসটাকে আমি আরো সারসংক্ষেপে আপনাদের বুঝাই। ধরেন একটা বিল্ডিং, নিচতলায় কয়েকটা ফ্ল্যাট, দোতলায় কয়েকটা ফ্ল্যাট এবং 3তলায় কয়েকটা ফ্ল্যাট। এখন নিচতলার প্রত্যেকটা ফ্ল্যাটের কিন্তু নির্দিষ্ট একটা নাম্বার দেওয়া আছে, যে 101, 102, 103, 104, ঠিক আছে? আবার দোতলায় কিন্তু নির্দিষ্ট প্রত্যেকটা ফ্ল্যাটের নাম্বার দেওয়া আছে, যে 201, 203। এখন আপনি প্রত্যেকটা রুম কিভাবে আপনি নির্ধারণ করবেন
বা মার্কার করবেন, সেটা হচ্ছে রুমের নাম্বার ধরে। এখন ধরেন আপনাকে পাঠানো হলো 201 নাম্বার রুমে, আপনার 201 নাম্বার রুমে যাবেন, সেখানে যাওয়ার পরে দেখবেন যে 201 নাম্বার রুমের যে একটা সৌন্দর্য, কোন এক পাশে ফ্রিজ, কোন এক পাশে খাট, কোন এক পাশে তাদের টেবিল। আবার 203 নাম্বার রুমে যাবেন, সেখানে কিন্তু সৌন্দর্যটা একটু ভিন্ন রকম। এটা একটা বিল্ডিং এর কথা বলতেছি, অর্থাৎ এক একটা দরজায় ঢুকবেন আপনি এক একটা সৌন্দর্য পাবেন। আরবিতে বাবন শব্দের অর্থ হচ্ছে দরজা। বাবন অর্থ কি? দরজা। অর্থাৎ আপনি এক একটা ফ্ল্যাটে ঢুকবেন, এক একটা ফ্ল্যাটে এক এক রকম সৌন্দর্য পাবেন, ঠিক আছে? তো এমনই আরবি যত ফেল আছে, আমরা যত ফেল ব্যবহার করি বাক্যের মধ্যে, অর্থাৎ যে সমস্ত শব্দের অর্থ কোনো কাজ বা চলমান কোনো অর্থ বোঝায়, যত ফেল আছে এই ফেল গুলা, অর্থাৎ মাদির যে সমস্ত ফেল গুলাতে জবর আছে এবং মাদির যে সমস্ত ফেলের মাঝখানে আইন কালিমা জের আছে এবং মাদির যে সমস্ত ফেলের মাঝখানে আইন কালিমা পেশ আছে, এই সব শব্দগুলো কি, যেগুলো যেই সমস্ত শব্দগুলোতে শুধু জবর আছে সেগুলোকে আলাদা করা হয়েছে, সেগুলোকে একটা বাব আকারে অর্থাৎ দরজা আকারে আলাদা করেছে, ঠিক আছে? সেই বাবটার নাম হচ্ছে বাবে নাসরা, বাবে নাসরা। আবার অনেকগুলো শব্দ, যে সমস্ত শব্দের আইন কালিমা অর্থাৎ মাঝখানে হচ্ছে আপনার জের, সেগুলোকে আলাদা করে সাজানো হয়েছে, সেগুলোর নাম হচ্ছে বাবে সামিয়া, বাবে সামিয়া। আবার মনে করেন এইভাবে আরো অনেক বাবের শব্দ আছে, যেমন মনে করেন গফারা, এই জাতীয় অনেক শব্দ আছে। এই শব্দগুলো একসাথে বলা হয়েছে বাবে দরাবা, বাবে বাবে দরাবা। বাবের বিষয়টা আরো ভালোভাবে আপনাদের ক্লিয়ার হওয়া লাগবে, ঠিক আছে? দেখেন এখানে মাদি সিগার মধ্যে হচ্ছে আপনার তিনটা বর্ণ, নুন সদ র, তিনটা। হ্যাঁ, কখনো এই যে ফা কালিমাটার আগে অথবা পরে কোনো ভিন্ন কোনো হরফ যুক্ত হইয়া এই মাদির ফেলটা আরো বড় হইতে পারে। যেমন এখানে নুন সদ র, 3 অক্ষরের নাসরা, কখন হইতে পারে ইস্তানসরা, ইস্তানসরা। দেখেন এখানে কিন্তু আমাদের এই যে ফা কালিমা নুন, এটার আগে কিন্তু আরো 3টা হরফ যুক্ত হয়েছে, আলিফ সিন তা। আপনি যেরকম নাসরা দিয়ে গনছেন, নাসরা নাসরা, নাসরা নাসরা, নাসরাতা নাসরনা, নাসরতা নাসরতু, নাসরতু নাসরতু, নাসরতু নাসরতু, নাসরতু নাসরনা, 14টা আপনি তাফসীরে আপনি গনছেন, সেম এখন এটা দিয়েও গনবেন। ইস্তানসরা, ইস্তানসরা, ইস্তানসরু, ইস্তানসরাত, ইস্তানসরাদা, ইস্তানসরনা, এইভাবে শেষ পর্যন্ত ইস্তানসরাতু, ইস্তানসরনা পর্যন্ত আপনি গনবেন, ঠিক আছে? এইভাবে আপনার মাদির যে ফেল, অর্থাৎ ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমার আগে পরে কোনো বর্ণ যুক্ত হয়ে ফেলটা একটু বড় ছোট হইতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে বাবের ভিন্নতা। আবার কখনো এই মাদির ফেলের আলোকে মোদারের ফেলটাও একটু বড় ছোট হইতে পারে। যেমন দেখেন এখানে আমি মাদির ফেলটা বলছি হচ্ছে ইস্তানসরা, অর্থাৎ ফা কালিমার আগে আরো 3টা বর্ণ যুক্ত হয়ে একটু বড় হয়েছে, ইস্তানসরা। এখন মোদার হচ্ছে ইয়াস্তানসিরু, কি হবে? ইয়াস্তানসিরু। আবার সেম আমরের ফেলটাও ঠিক ওইভাবেই হবে, ইস্তানসির। এইভাবে নাহির যে যত ফেলগুলো আছে ঠিক এইভাবে গঠন হবে। অর্থাৎ বাবির বিষয়টা হচ্ছে মাদির যে চেহারাটা এটা ভিন্ন রকম হইতে পারে, কখনো তার আইন কালিমে জবর অথবা জের অথবা পেশ হতে পারে, ঠিক আছে? আবার মোদারেরটা কখনো দেখা গেছে একই সেম, অর্থাৎ আইন কালিমা জবর জের পেশ হতে পারে, অথবা এই ফা কালিমার আগে পরে কোনো ভিন্ন বর্ণ যুক্ত হতে পারে, ঠিক আছে? আমরা যেরকম এখানে উনসুর করছি, এটা হচ্ছে আমরা এক বাবের ক্যাটাগরি, ঠিক আছে? কোন কোন বাবের এই আমরের ফেলটা হচ্ছে আপনার, যেমন ইদরিব, ইদরিব, এখানে আমরা বলছি অনসর আর এখানে হচ্ছে ইদরিব, কতটা ভিন্ন দেখছেন? আবার মনে করেন এইভাবে আরো অনেক, যেমন এখানে ইস্তানসির, এটা একটা আমরের ফেল, ঠিক আছে? এইভাবে ভিন্ন রকমের অনেক ফেল পাওয়া যায়। এখন আপনাদের একটা প্রশ্ন জাগবে যে ভাই কিভাবে আমরা এই বাব নির্ণয় করবো, অর্থাৎ কোন ফেলটার মাঝখানে আইন কালিমা জের হবে আর কোনটা জবর হবে, কোনটা পেশ হবে, এটা আমরা কিভাবে ধরবো? সেটার জন্য আমি আপনাদেরকে একটা বইয়ের ব্যাপারে সাজেস্ট করব, সেই বইটা আপনারা সংগ্রহ করবেন। সেই বইটার কমপক্ষে প্রথম 50 পৃষ্ঠা যদি ভালো করে পড়েন, তাহলে আশা করা যায় এই যেই সমস্ত ফেল গুলা বাব আকারে সাজানো হয়েছে, ঠিক আছে, ওগুলো নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। অর্থাৎ দৈনন্দিন আমাদের কাজে কর্মে যে ফেল গুলা ব্যবহার হয় ওইগুলো আপনার ওই বইয়ের প্রথম 50 পৃষ্ঠার ভিতরে দেওয়া আছে। সেই বইটার নাম হচ্ছে আপনার সফওয়াতুল মাসাদির।
এটা হচ্ছে ইসলামী কুতুবখানার একটা বই, ঠিক আছে। অর্থাৎ এই বইটা আপনারা সংগ্রহ করবেন, প্রথম 50 পৃষ্ঠা খুব ভালোভাবে পড়বেন। সেখানে বাবে নাসরার নাসরা বাবে নাসরার অনেকগুলো ফেল দেওয়া আছে, ঠিক আছে। এরপরে বাবে দরাবার অনেকগুলো ফেল দেওয়া আছে, বাবে সামিয়ার অনেকগুলা ফেল দেওয়া আছে। তো এই একসাথে ফেল গুলা যখন আপনারা পড়বেন তখন দেখবেন যে এই বাপ নির্ণয় করতে কোনো মানে সমস্যা হবে না। অর্থাৎ মাদের অনেক অধিকাংশ মাদের ফেলে কিন্তু জবর থাকে, ঠিক আছে। ফা কালিমা আইন কালিমা তিনটা জবর থাকে, কিন্তু মোদারাটায় আইন কালিমা জবর হবে নাকি পেশ হবে নাকি জের হবে সেটা ধরতে আপনাদের মানে অনেকটা সন্দেহ লাগে। এই সন্দেহটা থাকবে না যখন আপনারা এই সফাতুল মাসাদের বইয়ের প্রথম 50 পৃষ্ঠা খুব ভালোভাবে পড়বেন, খালি রিডিং করবেন, মুখস্থ করবেন আর রিডিং করবেন, তাহলে দেখবেন যে এই ফেল গুলো আপনার আয়ত্তে আসে পড়বে, ঠিক আছে। এখন আরেকটা বিষয় দেখেন, একসাথে মোট 5টা বাবকে বলা হয় হচ্ছে সুলাসি মুজাররদে মুত্তারিদ। অর্থাৎ 5টা বাব হচ্ছে, 1 নাম্বার নাসরা, 2 নাম্বার দরাবা, 3 নাম্বার সামিআ, 4 নাম্বার হচ্ছে ফাতাহা, 5 নাম্বার হচ্ছে কারুমা। নাসরা, দরাবা, সামিআ, ফাতাহা, কারুমা, প্রত্যেকটা বাবের এখানে মাদি সিগা, ঠিক আছে। এবং এই বাবগুলার মুতারি সিগা হচ্ছে ইয়ানসুরু, এরপর হচ্ছে ইয়াদরিবু, এরপর হচ্ছে ইয়াসমাউ, এরপর হচ্ছে ইয়াফতাহু, ইয়াখরুমু। অর্থাৎ এই 5টা বাবকে একসাথে বলা হয়েছে সুলাসি মুজাররদে। সুলাসি মুজাররদ, সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট। সুলাসি অর্থ কি? আরবিতে সালাসা তো 3, সুলাসি তো 3 অক্ষর বিশিষ্ট। অর্থাৎ এই যে 5টা যে বাব দেখেন না, এই 5টা বাবের প্রত্যেকটা মাদির যে ফেলগুলা সব হচ্ছে আপনার 3 অক্ষর হবে। দেখেন সব 3 অক্ষর, সব 3 অক্ষর, ঠিক আছে। সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট, মুজাররদ মানে মুক্ত। সেটা কি মুক্ত? অর্থাৎ হামজা অথবা অতিরিক্ত কোনো হরফ যেমন সিন অথবা তা ইত্যাদি অন্য বর্ণ থেকে মুক্ত। দেখেন এই 3টা হরফের ভিতরে কিন্তু ভিন্ন অন্য কোনো হরফ নাই, ঠিক আছে। মুজাররদ মানে মুক্ত, মুজাররদ অর্থ কি? মুক্ত। এবং মুত্তারিদ বলা হয় যে সমস্ত ফেল অধিক ব্যবহার হয়, ঠিক আছে। যে সমস্ত ফেল অধিক ব্যবহার হয় ওইগুলোকে বলা হয় মুত্তারিদ। অর্থাৎ নাসারা, দরাবা, সামিয়া, ফাতিহা, কারুমা, এই ফেলগুলো আমাদের দৈনন্দিন কাজে কর্মে অধিক ব্যবহার হয়, এই জন্য এইগুলাকে একসাথে বলা হয় হচ্ছে মুত্তারিদ। কেমন? এবং আরো 3টি বাবকে একসাথে বলা হয় সুলাসি মুজাররদে শাজ বলা হয়। কি বলা হয়? শাজ। শাজ মানে হচ্ছে যে সমস্ত ফেলগুলো কম ব্যবহার হয়। যেমন 1 নম্বর হচ্ছে হাসিবা, ইয়াহসিবু, 2 নাম্বার হচ্ছে ফাদিলা, 3 নাম্বার হচ্ছে কাদা। এগুলো আপনারা যখন মিজান বলছে বইটা যখন খুলবেন তখন এই বাবগুলো আপনারা পাইবেন। সেখানে 3টা বাব পাইবেন। অর্থাৎ এই বাবগুলো আমাদের কম ব্যবহার হয়, এই জন্য শ্বাসগুলো হয়। শ্বাস শব্দ দ্বারা বোঝানো হচ্ছে যে সমস্ত বাবগুলো কম ব্যবহার হয়, ঠিক আছে। এরপরে আসেন, প্রথম যে 5টা বাবের কথা বলছি সেই বাবের আলামত গুলো আপনাদেরকে বলছি যে আইন কালিমায় কখন জবর হবে, কখন জের হবে, কখন পেশ হবে। যদি কখনো দেখেন যে আইন কালিমায় জের, যেমন সামিয়া, তাহলে এটা হচ্ছে বাবে সামিয়ার, এটা হচ্ছে বাবে সামিয়ার একটা ফেল। অর্থাৎ সামিয়া, এরপর হচ্ছে এই জাতীয় যত শব্দ আপনারা পাইবেন, ঠিক আছে, সব হচ্ছে বাবে সামিয়া, ঠিক আছে। এরপরে কারুমা, অর্থাৎ আইন কালিমা যদি পেশ থাকে সেটা হচ্ছে বাবে কারুমা, ঠিক আছে। এরপর হচ্ছে নাসরা অথবা দরাবা, যদি যদি মাদির ফেলটা যদি 3টা কালিমায় যদি জবর দেখেন
তারপর যদি মুদারের ফেলটার দিকে খেয়াল করবেন, যদি মুদারের ফেলের আইন কালিমায় পেশ থাকে তাহলে হচ্ছে ভাবে নাসরা ইয়ানসুরুন। আর যদি ধরেন মাদির তিনটা কালিমায় জবর আর মুদারের আইন কালিমায় জের, তাহলে মনে করবেন হচ্ছে বাবে দরবা ইয়াদরিব। ঠিক আছে, এখন আসেন আরো 5টা বাব আছে, সেই 5টা বাবকে একসাথে বলা হয় হচ্ছে সুলাসি মাজিদ ফি বিগয়রি হামজাতিল ওয়াসল। অর্থাৎ আরো 5টা বাব আছে, সেই 5টাকে একসাথে বলা হয় সুলাসি মাজিদ ফি বিগয়রি হামজাতুল ওয়াসল। সুলাসি মানে এই বাবগুলা 3 অক্ষর বিশিষ্ট হবে, মাজিদ ফি, তবে সেই 3 অক্ষরের ভিতরে মাজিদ অর্থ বৃদ্ধি, অর্থাৎ আরো কিছু বর্ণ বৃদ্ধি হবে। ঠিক আছে, তবে এই যে 3 অক্ষরের ভিতরে অন্যান্য বর্ণ যে বৃদ্ধি হবে সেটা হচ্ছে হামজা ব্যতীত। বিগয়রি মানে ব্যতীত, বিগয়রি অর্থ কি? ব্যতীত। ঠিক আছে, অর্থাৎ এই যে অর্থাৎ হামজা, এই 3 অক্ষর বিশিষ্ট ফেলটার ভিতরে অন্যান্য হরফ আপনার যুক্ত হবে, কিন্তু হামজা যুক্ত হবে না। এই যে বিগয়রি মানে ব্যতীত, সেটা কি? হামজাতুল ওয়াসল, মানে হামজা ওয়াসল। হামজা ওয়াসল বলা হয় এমন হামজাকে যে হামজা কখনো উচ্চারণ হয় আবার হয় না। ঠিক আছে, আর হামজা কতই বলা হয় যে হামজা সবসময় উচ্চারণ হয়। কেমন? সেটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। তাহলে এই যে বাবের একটা হেডিং রাখলাম, 5টা বাবকে একসাথে বলা হয় সুলাসি মাজিদ ফি বিগয়রি হামজাতুল ওয়াসল। 1 নাম্বার হচ্ছে বাবে ইফআল, 2 নাম্বার হচ্ছে বাবে ইফআল, 2 নাম্বার হচ্ছে তাফঈল, 3 নাম্বার হচ্ছে তাফাউল, 4 নাম্বার হচ্ছে মুফাআলাতুন, 5 নাম্বার হচ্ছে তাফাউল। এখন আসেন এই 5টা ভাবের আলামত কি, অর্থাৎ এই 5টা ভাবের যেই ফেল গুলো হবে সেগুলো আপনারা কিভাবে বুঝবেন? ঠিক আছে, যেমন বাবে ইফআল, হ্যাঁ, এই বাবে ইফআলের যেই মাদির ফেল গুলো হয়, ঠিক আছে, যেমন আখরমা, আখরমা, এই মাদির ফেলের শুরুতে সবসময় একটা হামজা হবে। এই হামজাকে বলা হয় হামজায়ে কতই। হামজায়ে কতই বলা হয় এমন হামজা যে হামজা সবসময় উচ্চারণ করা হবে। ঠিক আছে, অর্থাৎ এই হামজাটা বাক্যের মাঝখানে যদি আসে উচ্চারণ করতে হবে, বাক্যের শুরুতেও যদি আসে উচ্চারণ করতে হবে, এটাকে হামজায়ে কতই বলা হয়। ঠিক আছে, এই হামজা কতই এবং হামজা ওয়াসল আমরা ইনশাআল্লাহ অন্য কোনো এক সময় শিখবো। এখন আমাদের এই 5টা বাব সম্পর্কে আগে ধারণা নিতে হবে। অর্থাৎ বাবে ইফআলের মাদি সিগাতে সবসময় একটা এই হামজা জবরযুক্ত একটা হামজা হবে। ঠিক আছে, আখরমা, আযহাবা, আযমা। ঠিক আছে, এবং এর মুদারের সিগাতে ইউকরিমু, ইউকরিমু, ভালো করে খেয়াল করবেন। পূর্বে আপনাদেরকে কোন এক ক্লাসে বলছিলাম যে যদি প্রথমে পেশ পান তাহলে সেটা হচ্ছে ফেলে মাজহুল, আর যদি জবর পান তাহলে সেটা মারুফ, না? কিন্তু এখানে ভিন্ন। দেখেন, এই বাবে ইফালের মুদারের যে ফেলটা, সেই ফেলটা কিন্তু মারুফ যেটাই, সেটা কিন্তু পেশ আছে। ঠিক আছে, এটা কিন্তু আপনার পেশ লাগাবেন না। এখন বলবেন যে তাহলে কিভাবে এটা কনফার্ম করবেন যে এটা কি মাজহুল নাকি মারুফ? তো যদি আইন কালিমায় যদি জের দেখেন তাহলে বুঝবেন এটা হচ্ছে আপনার মারুফের ফেল, আর আইন কালিমায় যদি জবর দেখেন তাহলে হচ্ছে মাজহুলের। ঠিক আছে, বুঝছেন না? যদি আইন কালিমায় জের হয় তাহলে এটা হচ্ছে আপনার মারুফের ফেল, আর জবর হইলে সেটা হচ্ছে মাজহুলের। ঠিক আছে, তাহলে আখরামা ইউকরিমু, কেমন? এটা হচ্ছে আপনার বাবে ইফালের আলামত। অর্থাৎ বাবে ইফালের আরো কিছু ফেল আপনারা মিজান মুসাফ বই পাইবেন, সেখানে আপনারা মুখস্থ করবেন। ঠিক আছে, তবে আলামত গুলো ধরা দিলাম মাদি এবং মুদারের। এইভাবে আরো আছে। আমরের সিগা হচ্ছে আখরিম হবে। ঠিক আছে, অর্থাৎ মুদারের ফেল থেকে তো আমরা আমরের সিগা গঠন করি না, সেটা গঠন করলে পাওয়া যাবে। এবার হচ্ছে বাবে তাফাইল। বাবে তাফাইলের আলামতটা হচ্ছে যেমন এর মাদি সিগা হচ্ছে সররাফা। এর মাদি সিগা কি? সররাফা, অর্থাৎ আইন কালিমায় তাসদিদ হবে। ঠিক আছে, সররাফা ইউসররিফু,
সেম এইগুলোতে একই আইন কালিমা জের হবে, তাহলে বুঝুন এটা ফেলে মারুফ। ঠিক আছে, ইউসাররিফু, সররাফা, ইউসাররিফু, অর্থাৎ এই আইন কালিমা জবর হলে সেটা হচ্ছে মাজরুর। কেমন? এরপর হচ্ছে আপনার 3 নাম্বার হচ্ছে তাফাউল। তাহলে এটার মাদি সিগার এই আইন কালিমা হচ্ছে তাজিজ হবে। ঠিক আছে, ভাবে তাফাউল অর্থাৎ তাকাব্বালা, তাকাব্বালা, ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালু। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি তো বলছিলাম মুদারের আলামত আলিফ তা ইয়া নুন থাকলে মনে করবেন সেটা মুদারের ফেল। এখানে মাদির ফেলের শুরুতে, এখানে মাদির ফেলের শুরুতে তা আছে, তো তা থাকা মানে এই না যে এটা মুদারের ফেল। ঠিক আছে, অর্থাৎ এটা মাদির ফেল। ঠিক আছে, তা কব্বালা অর্থাৎ এটা ফা কালিমা হচ্ছে কফ, এই ফা কালিমার আগে একটা তা হবে, এইটা হচ্ছে এইভাবে মাদির আলামত। কেমন? যদি ফা কালিমার আগে তা দেখেন তাহলে বুঝবেন সেটা হচ্ছে ভাবে তাফাউলের মাদি সিগা। কেমন? তারপর হচ্ছে মুদারের সিগা হচ্ছে ইয়াতাকাব্বালু, এটা তো সহজ। অর্থাৎ এইগুলো দিয়ে আপনি 14টা সিগা করবেন, আকরামা আকরামা, আকরামু আকরামাত, আকরামাতা আকরামনা, সররাফা সররাফা, সররাফু সররামাত, সররাফাতা সররাফনা, তাকাব্বালা তাকাব্বালা, তাকাব্বালু তাকাব্বালাত, এইভাবে 14টা করবেন। ইউকরিম ইউকরিমান, ইউকরিমুনা, তুকরিম তুকরিমান, ইউকরিমনা, ইউসাররিফু ইউসাররিফান, ইউসাররিফুনা, ইয়াতাকাব্বালু তাকাব্বালান, ইয়াতাকাব্বালান, একবার 14টা বন্ধ করবেন। ঠিক আছে, এগুলো সব আমাদের আরবি ভাষায় ব্যবহার হয়। এই আর মাত্র 2টা, তারপরে ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। ভাবে মুফাআলা, মুফাআলা হচ্ছে ক্বাতালা ইউকাতিলু, ইউকাতিলু। এইভাবে আলামত হচ্ছে ফা কালিমা এবং আইন কালিমা মাঝখানে একটা অতিরিক্ত আলিফ হবে। ঠিক আছে, ক্বাতালা ইউকাতিলু। মাদি থেকে তো মুদারে হয় না, এটা তো আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের কোনো বিষয় না। মাদিরা যদি ধরতে পারেন তাহলে বাকি সবই ধরতে পারবেন। এবার আসেন বাবে তাফাউল, সেটা হচ্ছে তাকাবালা, তাকাবালা, ইয়াতাকাবালু, ইয়াতাকাবালু। এইভাবে আলামত হচ্ছে আপনার মুফাআলার মতোই, খালি একটু ভিন্ন। অর্থাৎ ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা আলিফ হবে। ঠিক আছে, এবং ফা কালিমার আগে একটা তা হবে। ঠিক আছে, তাকাবালা ইয়াতাকাবালু। এইগুলো হচ্ছে আপনার এই 5টা ভাবের আলামত গুলো ধরা দিলাম। এবং আরো 2 ক্যাটাগরির ভাব আছে, সেটা আমরা ইনশাল্লাহ দ্বিতীয় ধাপে ক্লাসে ইনশাল্লাহ বুঝাবো। তাহলে আশা করা যায় আপনারা ভাব সম্পর্কে মোটামুটি একটু ধারণা দিবেন। তবে এখানে বুঝলেই হবে না, আমি আপনাদেরকে বলছি সফওয়াতুল মাসাদির বইটার প্রথম 50 পৃষ্ঠা যদি আপনারা ভালোভাবে না পড়েন তাহলে কিন্তু আপনারা এই ভাব ধরতে পারবেন না। প্রথম 50 পৃষ্ঠা আপনার